নেভাডা স্টেটের বিস্তর মরুভূমির মাঝখানে রহস্যময় একটা জায়গা, যেখানে সাধারণ মানুষের চলাচল করা নিষিদ্ধ। মাইলের পর মাইল জুড়ে প্রাণহীন মরুভূমি ছাড়া সেখানে কিচ্ছু খুঁজে পাবেন না। ড্রিমল্যান্ড, হোমি এয়ারপোর্ট, গ্রুম লেক, ওয়াটার টাউন স্ট্রিট, এরকম আরও অনেক নাম আছে জায়গাটির। তবে সবচেয়ে বেশি যে নামে পরিচিত সেটা হচ্ছে এরিয়া 51। 24 ঘন্টার কঠোর নজরদারি ফাঁকি দিয়ে সাধারণ মানুষের পক্ষে সেখানে প্রবেশ করা এক কথায় অসম্ভব। চারদিকে সিসিটিভি দিয়ে নজরদারি চালানো, এছাড়াও রয়েছে অসংখ্য মিলিটারির সতর্ক পাহারা। এমনকি গন্ধ থেকে শুরু করে রেডিও ওয়েভ ফ্রিকোয়েন্সি ডিটেক্ট করার মতো অত্যাধুনিক সব ড্রোন মোতায়েন করা হয়েছে সতর্কতার জন্য। কিন্তু তাই বলে কেউ যে এরিয়া 51-এ যাওয়ার চেষ্টা করেনি এমনটা কিন্তু না। তবে তাতে কতটুকু সফল হয়েছিল তাদের সেই উদ্যোগ, সেটাই হতে পারে প্রশ্ন। আসলেই কি সেখানে এলিয়েন টেকনোলজির উপর গবেষণা করা হয়? আসুন জেনে নেই। এই রহস্যময় এরিয়া 51-এর পেছনে কারা লুকিয়ে আছে, তারা সেখানে কি করছে, বাস্তবে এলিয়েনদের সাথে কি কোনো যোগাযোগ করা সম্ভব হয়েছে? এই ভিডিওতে আমরা অবাক করা কিছু গোপন সত্য জানতে চলেছি, যা নিয়ে গোপনীয়তার শেষ নেই। 1947 সাল, আমেরিকার বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট আসে মানুষজন আকাশে ইউএফও দেখেছে। ইউএফও অর্থাৎ আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট। এই টার্মটা শুনলে সবার আগে মাথায় আসে এলিয়েন। এই সময়টায় ইউএস মিলিটারি দাবি করে আকাশে এরকম অদ্ভুত আকারের যে জিনিসটা অনেকে উঠতে দেখেছে সেটা আসলে একটা ওয়েদার বেলুন, মানে আবহাওয়া পর্যবেক্ষণের জন্য মহাকাশে পাঠানো হয় এমন একটি বেলুন। আর এই বেলুনের ছবিও তখন প্রকাশ করা হয়। মিলিটারির একজন কর্মকর্তা মেজর মার্শালের হাতে একটি ওয়েদার বেলুনের ছবি প্রকাশ করা হয় তখন। ইউএস মিলিটারি থেকে এই ধরনের তথ্য এবং ছবি দেখে সবাই সেটা মেনেও নেয়। ইউএফও নিয়ে জল্পনা কল্পনা সেখানেই বন্ধ হয়ে যায়। তবে নতুন করে এই ইউএফও, এলিয়েন এসব নিয়ে আবার আলোচনা শুরু হয় এর বেশ কিছু বছর পরে, 1970-এর দশকে। আমেরিকার বিভিন্ন শহরে আবারও ইউএফও দেখা গেছে এমন সংবাদ আসতে থাকে একের পর এক। এমনও শোনা যায় বজ্রপাতের কারণে মরুভূমির উপরে ইউএফও ক্রাশ করেছে, সেখান থেকে এলিয়েন পাওয়া গেছে, যাদের উপরে খুবই গোপনীয়তা সহকারে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে রিসার্চ করা হচ্ছে। আর এই গোপন রিসার্চের জায়গাটাই হচ্ছে সেই এরিয়া 51। এখান থেকে আসল রহস্য শুরু হলেও আগুনে ঘি ঢালার কাজটা আরও কিছুদিন পরে হয়। 1989 সালে বব লাজার নামে এক ব্যক্তি দাবি করেন যে তিনি আমেরিকার সরকারের টপ সিক্রেট একটি প্রজেক্টে কাজ করেছেন। সেই প্রজেক্টে তাকে এলিয়েন টেকনোলজি নিয়ে রিসার্চ করতে হয়েছে। বব লাজারের ভাষ্যমতে তিনি এমন একটি ইউএফও নিয়ে কাজ করেছেন যেটার এলিমেন্ট 115 নিয়ে গ্র্যাভিটি তৈরি করে উঠতে পারে। কিন্তু তিনি যেই সময় এই দাবিটি করেছিলেন তখনও এলিমেন্ট 115 এই মৌলটি আবিষ্কারও হয়নি। এই জন্য তার দাবিগুলো সবাই পুরোপুরি উড়িয়েও দিতে পারছিল না। কিন্তু 2003 সালে এসে সত্যি এলিমেন্ট 115 আবিষ্কার হয়, যেটাকে এখন মাস্কোভিয়াম নামে সবাই চেনে। কিন্তু এটি আবিষ্কারের পর দেখা গেল গ্র্যাভিটি তৈরি করার সাথে এই মৌলের কোনো সম্পর্ক নেই। বলে রাখা ভালো, বব লাজারের প্রাতিষ্ঠানিক ডিগ্রি নিয়ে আছে বেশ কিছু বিতর্ক। এছাড়াও তার কথার সাথে সেই টপ সিক্রেট প্রজেক্টের কোনো রকম মিল পাওয়া যায়নি। তবুও এই বব লাজার বিভিন্ন জায়গায় তার এলিয়েন রিসার্চ নিয়ে কথা বলে যান। 2019 সালেও একটি পডকাস্টে এসে তিনি এরিয়া 51 এবং এলিয়েন রিসার্চ নিয়ে অনেক কিছু বলেন। সেই পডকাস্টের পরে ম্যাটি রবার্টস নামে এক ছেলে ফেসবুকে একটি ইভেন্ট খুলে, যার নাম দেয় স্টর্ম এরিয়া 51। মানে অনেক মানুষ মিলে নারুটুয়ের মতো দৌড় দিয়ে একসাথে গিয়ে এরিয়া 51-এ হানা দিবে। যারা জানেন না তাদের জন্য বলে রাখছি, নারুটু হলো অনেক ফেমাস একটা জাপানিজ অ্যানিমে। ইভেন্টটা সে মজা করে খুললেও প্রায় 30 লাখের বেশি মানুষ সেই ইভেন্টে আগ্রহ প্রকাশ করে। ব্যাপারটা এতটাই আলোচিত হয় যে সেই ম্যাটি রবার্টস নামের ছেলেকে FBI থেকে ফোন করা হয়। সে পরে সরাসরি বলে যে আসলে এটা একটা জোক ছিল, সে কল্পনাও করেনি যে এই ইভেন্টটা এত সাড়া ফেলে দিবে। পরে অবশ্য সবাই এটাকে মজা হিসেবেই নেয়। লাখ লাখ না, প্রায় 5-6 হাজারের মতো মানুষ সেখানে যায়, কনসার্টের মতো কিছু ইভেন্ট করে চলে আসে। এরিয়া 51-এর জায়গাটা নেভাডা স্টেটে একদম মরুভূমির মাঝখানে। আশেপাশে শহর দোকান কিচ্ছু নেই, শুধু একটা গ্রাম আছে যার নাম রেচেল, যেখানে জনসংখ্যা মাত্র 56 জন। হ্যাঁ, 56,000 না বা 5,600ও না। এই ইভেন্টের ছলে
যারা সেখানে গিয়েছে তারা বড় ট্রেলার তাঁবু সাথে নিয়ে গিয়েছিল, কারণ সেখানে থাকার মতো কোনো হোটেল বা সেরকম কোনো কিছুই নেই। আচ্ছা, আবার একটু ইউএফওতে ফেরা যাক। 50-এর দশকে এবং 70 দশকের যে খবরগুলো ছড়াচ্ছিল সবই কি ভিত্তিহীন ছিল? এটি আজও রহস্য। মূল কাহিনী যতটা না সায়েন্টিফিক, তার চেয়ে বেশি রাজনৈতিক। আমেরিকা এবং রাশিয়া মানে তখনকার সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে কোল্ড ওয়ার চলছিল তার একটা বড় ভূমিকা পালন করেছে এই এরিয়া 51। ইউএস মিলিটারি সেই সময়ে স্পাই এয়ারক্রাফট নিয়ে কাজ করার জন্য বেশ কিছু প্রজেক্ট হাতে নেয়। যেহেতু এগুলো দিয়ে সোভিয়েত ইউনিয়নের উপর নজরদারি করা হবে, তাই এসব প্রজেক্ট নিয়ে তখন তেমন কোনো তথ্য প্রকাশ করা হতো না, বেশ লুকিয়েই সব কাজ করা হয়েছে। যেমন প্রজেক্ট অ্যাকুয়াটন। 1953 সালে $22 মিলিয়ন এই প্রজেক্ট হাতে নেওয়া হয়, এমন একটি প্লেন বানানোর জন্য যেটি দিয়ে সোভিয়েতদের উপর গোপনে নজরদারি করা যাবে। ইউ-2 স্পাই নামের এই প্লেনটি তখনকার সময় প্রায় 60,000 ফিট উপরে উঠতে পারত। সাধারণ প্লেনগুলো তখন সাধারণত 10 থেকে 15,000 ফিটের মতো উচ্চতায় উঠতে পারত। সেই প্লেনটার ফ্লাইট টেস্ট করা হয় গ্রুম লেকে, নেভাডা টেস্টের মাঝখানে একটা মরুভূমি অঞ্চলে। এরকম আরেকটি প্লেন বানানো হয় 1964 সালে, SR-71। এটিই হলো এখন পর্যন্ত সবচেয়ে দ্রুতগতির জেট এয়ারপ্লেন। প্রায় 80,000 ফিট উচ্চতায় উঠতে পারে এই প্লেন, সর্বোচ্চ গতি ঘন্টায় 3,400 কিলোমিটার। সোভিয়েতদের রাডারেও ধরা পড়তো না এমন একটি প্লেন। এরকম আরেকটি প্রজেক্ট ছিল, প্রজেক্ট আসকার্ড, যেটার আন্ডারে A-12 নামের আরেকটি প্রজেক্ট বানানো হয়। সেই প্লেনেরও ফ্লাইট টেস্ট করা হয় কোথায়? গ্রুম লেকে। ইউএফও এর রহস্য কি একটু একটু করে পরিষ্কার হচ্ছে? এই গ্রুম লেকই এখন এরিয়া 51 নামে পরিচিত। মূলত এই স্পাই প্লেন বা মিলিটারি প্লেনগুলো টেস্টিং করার জন্য এরিয়া 51 ব্যবহার করা হয়েছে। আর এই মিলিটারি প্লেনগুলোর ডিজাইন একটু ভিন্ন রকম হয়, সাধারণ এরোপ্লেনের মতো না। আর এগুলোর উচ্চতা এবং গতি অনেক বেশি। তখন হুট করে এই প্লেনগুলো কারো চোখে পড়লে ইউএফও মনে করাটা খুবই স্বাভাবিক। পরবর্তীতে যখন এই প্রজেক্টগুলো নিয়ে অনেক রিপোর্ট পাবলিকলি প্রকাশ করা হয়েছে, তখন এমনও দেখা গেছে যে এই প্লেনগুলো ফ্লাইট টেস্টের তারিখ এবং সময়ের সাথে সেই কয়েক দশক আগের বেশ কিছু ইউএফও দেখার ঘটনার যে তারিখ এবং সময়ের কথা বলা হয়েছিল সেগুলোর মিল আছে। আরেকটা মজার তথ্য, ভিডিও শুরুতে যে ওয়েদার বেলুনের কথা আমরা জানলাম, 1950-এর দশকে ইউএস মিলিটারি যে ছবি রিলিজ করেছিল ওইটা আসলে ওয়েদার বেলুন ছিল না, সেটা মূলত একটা সার্ভেলিয়ান্স বেলুন ছিল। এমন একটা ডিভাইস যেটা নিউক্লিয়ার অস্ত্র টেস্ট করা হলে সেটার সাউন্ড ওয়েভ ধরতে পারবে। সোভিয়েত ইউনিয়নের উপর স্পাই করার জন্যই সেই ডিভাইসটি বানানো হয়েছিল। এরিয়া 51 ইউএস এয়ারফোর্সের নেভাডা টেস্ট অ্যান্ড ট্রেনিং রেঞ্জের একটি অংশ। সেখানে নতুন এয়ারক্রাফট, স্পাই এয়ারক্রাফট টেস্টিং করা হয়। কিন্তু আজও এই জায়গাটিকে ঘিরে মানুষের জল্পনা কল্পনার শেষ নেই। অনেক প্রশ্নই হয়তো ইউএসএ মিলিটারি পরবর্তীতে প্রকাশ করেছে, তবে বব লাজারের কথা বিশ্বাস করে এমন অনেক মানুষও আছে। তাদের মাথায় এখনও এরিয়া 51 ঘিরে আছে ইউএফও এবং এলিয়েন। এখন আদৌ সেখানে কোনো এলিয়েন টেকনোলজি নিয়ে রিসার্চ করা হয়েছিল কিনা সেটা এখনও রহস্যই আছে।